ইডির করা আইপ্যাক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। টান টান উত্তেজনা এজলাসে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী মৈত্রেয়ী। প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাইব, এতক্ষণ পর্যন্ত আপনাদের জানাচ্ছিলাম যে সলিসিটর জেনারেল তিনি কি সওয়াল করছেন এবং তারপর বিচারপতি মিশ্রা তিনি কি বলছেন। এবার জানাই কপিল সিব্বল তিনি সওয়াল করতে উঠেছেন। তিনি বলছেন চেয়ারপারসনের হয়ে সওয়াল করছেন এবং তিনি সেখানে বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তো হাইকোর্টেই শুনানি হোক। তারা আবেদন করছেন, প্যারালাল প্রসিডিংস চাইছেন। কিন্তু হাইকোর্টের প্রথম দিন শুনানিতে যথেষ্ট সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তীতে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পর শুনানি হয়েছে এবং সেই শুনানি তো ঠিকঠাকই হয়েছে। আইপ্যাক নিয়ে প্রশ্ন যখন উঠছে তার আগে সলিসিটর জেনারেল বলেছিলেন যে এই সংস্থায় তারা গিয়েছিলেন কোনো ব্যক্তিগত নথির প্রয়োজনে নয়, তারা গিয়েছিলেন কয়লা তদন্তের তথ্য নিতে, নথি নিতে, কয়লা মামলার তদন্ত করতে তারা গিয়েছিলেন। এবার কপিল সিব্বল বলছেন আইপ্যাক কারা সেটা ইডি জানে এবং ইডি জানে সেখানে পার্টির একাধিক নথি তথ্য সব রাখা থাকে। প্রশ্ন তুলছেন, সওয়াল করছেন, ভোটের মুখে সেখানে যাওয়ার প্রয়োজন পড়ল কেন ইডির? 2024 সালের ফেব্রুয়ারিতে শেষ কয়লা মামলার আবেদন হয়েছে আর এটা 2026, 2 বছর পরে কেন? সব নথি কম্পিউটারে থাকে, সেটা যদি নিয়ে যায় ইডি বাজেয়াপ্ত করে তাহলে দল নির্বাচনে লড়বে কিভাবে? এবং ইডির তরফে অভিযোগ করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী গিয়েছেন, সব নথি বাজেয়াপ্ত করে নিয়ে চলে এসেছেন। সেই সওয়াল জবাবের প্রেক্ষিতে কপিল সিব্বল বলছেন ইডি গিয়েছে সকাল 6টায়, বেলা 12টায়। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যে অধিকার তার আছে। কেন গিয়েছিলেন ব্যাখ্যা দিচ্ছেন কপিল সিব্বল। বলছেন দলের নথি রক্ষা করতে গিয়েছেন, কারণ তারা ডিস্টার্ব। 2 বছর অপেক্ষা করে এমন কোনো জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন যাবে যেখানে নির্বাচন সংক্রান্ত দলীয় নথি রয়েছে? পাশাপাশি কপিল সিব্বল দাবি করছেন মুখ্যমন্ত্রী সব নথি নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে কি ধরে নিতে হবে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মাঝের এই 6 ঘন্টায় ইডি কোনো নথি সিজ করেনি? ইডি কর্ণধার, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার ল্যাপটপ, তার আইফোন এবং কিছু নথি নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের নথি থাকতে পারে। ইডি নিজেদের পাঞ্চনামায় কন্ট্রাডিক্টরি কথা বলছে, অর্থাৎ স্ববিরোধিতায় ভরা কথা বলে যাচ্ছে ইডি। তখন সলিসিটর জেনারেল জানতে চান যে আইপ্যাকের অফিস কি তাহলে পার্টি অফিস? কপিল সিব্বল বলছেন ওই অফিসে সব নথি রয়েছে, সেটা ভালোভাবে জেনেই ইডি নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত করতে ওখানে গিয়েছিল। কপিল সিব্বল আরও বলছেন প্রতীক জৈন এবং তার অফিস থেকে ইডি কোনো নথি নেয়নি বলছে। তখন বিচারপতি মিশ্রা বলছেন আপনার দলের সব নথি তো ওরা নেননি বলছেন, তাহলে সেটা সিজার লিস্টে থাকতো। কপিল সিব্বল তখন সওয়াল করছেন তথ্য বাজেয়াপ্ত করার দরকার নেই, সেক্ষেত্রে তো ছবিও তুলে নিতে পারেন, সেটা তো জানা সম্ভব নয়। তখন বিচারপতি মিশ্রা বলছেন সেই কারণেই আরও এক্সামিন করা দরকার, পরীক্ষা করা দরকার, খতিয়ে দেখতে হবে। সেই জন্যই নোটিশ জারি করতে চাইছেন বিচারপতি। এবং বিচারপতি আরও বলছেন যে আপনি আমাদের নোটিশ জারি করা থেকে আটকাতে পারেন না। তখন কপিল সিব্বল বলছেন তিনি শুধু বোঝানোর চেষ্টা করছেন মাত্র। এরপর বিচারপতি মিশ্রা বলছেন সলিসিটর জেনারেল বলতে চাইছেন নির্বাচনের সময় শুধু মানি লন্ডারিং হয়। তখন কপিল সিব্বল বলছেন গোয়ায় নির্বাচন নেই, বাংলায় আছে। ঠিকই বলছেন, গোয়ায় তো নির্বাচন নেই, বাংলায় আছে। সলিসিটর জেনারেল বলছেন বাংলায় নির্বাচন নেই। কপিল সিব্বল বলছেন এরকম উনি জানেন। একের পর এক সওয়াল জবাব চলছে এবং সেই সময় সলিসিটর জেনারেলের প্রশ্ন যে যদি স্ট্র্যাটেজি পার্টনার অর্থাৎ যারা পরামর্শদাতা কোনো দলের, সেই পরামর্শদাতার অফিসে যদি যায় ইডি তাহলে সমস্যা কোথায়?
তখন কপিল সিব্বল বলছেন তিনি প্রথম প্রশ্নের প্রথম পিটিশনের আর্গুমেন্ট করছেন, অর্থাৎ যেখানে বলা হয়েছে ইডি কেন গিয়েছিল, ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেছে কিনা, সেই প্রসঙ্গ বলতে গিয়ে কপিল সিব্বল বলছেন যে তিনি প্রথম পিটিশনের আর্গুমেন্ট করেছেন এবং সকাল 6টা থেকে বেলা 12টা মাঝখানের এই 6 ঘন্টা সময় গুরুত্বপূর্ণ, কারণ কপিল সিব্বলের দাবি সকাল 6টার সময় ইডি তদন্তকারীরা গিয়েছেন আইপ্যাকের অফিসে, বেলা 12টায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির চেয়ারপারসন হিসেবে তার নথি রক্ষা করার জন্য তিনি গিয়েছেন, তার দলের নথি রক্ষা করার জন্য, এবং ইডি দাবি করছে সব নথি নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তাই হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে সকাল 6টা থেকে দুপুর 12টা মাঝের এই 6 ঘন্টা কোনো নথি বাজেয়াপ্ত করেনি ইডি। এবং যদি সেটা হয়েও থাকে, ইডি যদি এটাও প্রমাণ করে যে কোনো নথি বাজেয়াপ্ত করেনি, ডিজিটালি সেই নথি রেকর্ড তো করা সম্ভব, ছবি তুলে নেওয়া সম্ভব, ইডি যে সেটা করেনি সেটা কিভাবে প্রমাণ হবে, প্রশ্ন তুলছেন কপিল সিব্বল। এবং তার পাশাপাশি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সব নথি নিয়ে এসেছেন তা সম্পূর্ণ মিথ্যে কথা। সওয়াল জবাব সলিসিটর জেনারেল প্রশ্ন করছেন ওটা পার্টি অফিস, অর্থাৎ আইপ্যাকের অফিস কি পার্টি অফিস? তখন কপিল সিব্বল বলছেন যে পার্টি অফিস না হতে পারে, কিন্তু পার্টির স্ট্র্যাটেজি ঠিক করা হয় ওই অফিস থেকে। সেক্ষেত্রে পার্টির গুরুত্বপূর্ণ কিছু নথি, সিক্রেট ডকুমেন্টস, পার্টির নিজস্ব যে ডকুমেন্টস, যে নথি, সেই নথি তো সেখানে থাকতেই পারে। সেই নথি যে ওখানে রয়েছে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা জানতেন না। সামনে ভোট, তাহলে সেই ভোটের আগে নির্বাচন প্রক্রিয়ায় যাতে ব্যাঘাত ঘটে, যাতে পার্টির নির্বাচনে লড়াই করতে সমস্যা হয়, তার জন্যই কি গিয়েছিলেন, প্রশ্ন তুলছেন কপিল সিব্বল। একজন যদি কোনো স্ট্র্যাটেজি পার্টনারের অফিসে যায় তাতে সমস্যা কোথায়? অর্থাৎ ইডি যদি স্ট্র্যাটেজি পার্টনার কোনো দলের, রাজনৈতিক দলের যারা পরামর্শদাতা সেরকম কোনো সংস্থার অফিসে যায়, সমস্যা কোথায়? তখন কপিল সিব্বল বলছেন প্রথম পিটিশনের আর্গুমেন্ট করছেন, তখন সলিসিটর জেনারেলের দাবি, তাহলে এই কথাগুলো কেন এভাবে প্রকাশ্যে বলছেন? কপিল সিব্বল বলছেন, প্রশ্ন করছেন সিবিআই এবং ইসি, ইলেকশন কমিশন নিজের পছন্দের লোককে তথ্য দেয়, মারাত্মক দাবি করছেন এবং পাশাপাশি প্রশ্ন তুলে দিচ্ছেন চুরি, ডাকাতি, খুনের চেষ্টা, ক্রিমিনাল ট্রেসপাস, এইসব কি ধারা দেওয়া হয়েছে? স্থানীয় পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়েছিল কি? ইডির তদন্তকারীরা কি কোনো অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় পুলিশের কাছে? যদি না জানানো হয় তাহলে চুরি, ডাকাতি, খুনের চেষ্টা, ক্রিমিনাল ট্রেসপাস, এই সব অভিযোগ কি করে রিট পিটিশনে এভাবে উল্লেখ করা যায়? সুপ্রিম কোর্টের আপডেট, প্রতি মুহূর্তের আপডেট ভিতর থেকে পাচ্ছি আমরা এজলাস থেকে, জানাচ্ছি আপনাদের। এদিকে সলিসিটর জেনারেলের পাশে কপিল সিব্বল, সওয়াল জবাব চলছে, বিচারপতি মিশ্রা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন, নোটিশ জারি করার কথা বলছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, এই মামলার শুনানি শুরুর আগে আজ একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির এই নতুন আবেদন কি না, ডিজির পদ থেকে সাময়িক বরখাস্ত করতে হবে রাজীব কুমারকে। রাজীব কুমারের সেদিনের যা ভূমিকা, তাতে ডিজির পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। এই দাবি প্রসঙ্গে যখন আমরা জানতে চাই, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের দাবি যে এখানেই শেষ নয়, রাজীব কুমারের পেনশন আটকে দেওয়া হোক, রাজীব কুমার অবসরকালীন কোনো সুবিধা যাতে না পান তা দেখা হোক। এই প্রসঙ্গ, তার এই দাবি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম তৃণমূল কি ভাবছে। প্রথমে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, পাশাপাশি শোনাবো তৃণমূলের জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে কি বলছেন। এটা তো ইডি উত্তর দিতে পারবে কেন জানিয়েছে, কিন্তু রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার,
সেই রোল তো আইন মোতাবিক ছিল না, এটুকু আমি বলতে পারি। এবং তার পেনশন আটকে যাওয়া উচিত, ডিওপিটির উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া। কি সুপ্রিম কোর্টের জাজ না জুরি যে আইনের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন? সুকান্ত মজুমদার জীববিদ্যা পড়াশোনা করেছেন, এইসব গুলো করেই তো বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে তারা ইডিকে ব্যবহার করছে নিজেদের গুন্ডা বাহিনী হিসেবে। আজকে কোন পরিপ্রেক্ষিতে ইডি এসেছিল, তার উত্তর কে দেবে? সুপ্রিম কোর্টের আপডেট, সুপ্রিম কোর্টের এজলাসে কি হচ্ছে, মারাত্মক সওয়াল জবাব চলছে। এদিকে এসজি, ওদিকে সলিসিটর জেনারেল একদিকে, আরেকদিকে কপিল সিব্বল। যেখানে কপিল সিব্বল প্রশ্ন করছেন যে আপনারা তো মারাত্মক কিছু ধারা দিয়েছেন, চুরি, ডাকাতি, খুনের চেষ্টা, ক্রিমিনাল ট্রেসপাস। যদি তাই হয়ে থাকে আপনারা কি স্থানীয় পুলিশের কাছে কোনো অভিযোগ জানিয়েছেন? যদি না হয় তাহলে রিট পিটিশনে কিভাবে উল্লেখ করা হয়? আর কি কি আপডেট পাচ্ছি জানবো। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, একেবারে তাই। কপিল সিব্বল তিনি জানাচ্ছেন যে ইডি তাদের তদন্তে বাধা পেয়েছে, যদিও তাদের পঞ্চনামা অর্থাৎ তারা সিজার লিস্ট যেটা করবে বলেছিল, অর্থাৎ তদন্ত যে করেছিল, সেই ঘটনার সঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টে তারা কিছু সিজ করেনি। এই পুরো বিষয়টার একটা কোথাও কন্ট্রাডিকশন হচ্ছে, অর্থাৎ দুরকম ভিউ আছে। এবং ইডি বাধা পেয়েছে এই যদি অভিযোগ হয়, তাহলে স্থানীয় যে থানাকে ইনফরমেশন দিয়ে তারা গেল এই অভিযান করতে, তাহলে সেই থানায় তারা কোনো লিখিত অভিযোগ করলো না কেন? সেখানে কোনো অভিযোগ না করে, অর্থাৎ দুটি জায়গা ছিল বিধাননগর এবং কলকাতা পুলিশ এলাকার, এই অভিযোগ না করে সরাসরি এক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট রয়েছে মামলায়, অর্থাৎ রাজ্যের শীর্ষ পদাধিকারী, প্রশাসনিক, একই সঙ্গে শীর্ষ আমলা, শীর্ষ আইপিএস কর্তা, তাদের বিরুদ্ধে এইভাবে বেছে বেছে একেবারে হিনিয়াস ক্রাইমের যে সমস্ত সেকশন, অর্থাৎ জঘন্যতম অপরাধের যে ধারা হয়, সেই ধারা কি করে উল্লেখ করে এই মামলায় বিষয়টি সামনে আনা হলো। এবং আমরা জানি ইতিমধ্যেই ইডি বা ইডির 3 অফিসার যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছে, সেখানে একাধিক কার্যত পিএনএস, ভারতের ন্যায় সংহিতার ধারাপাত করে রেখেছে তারা। এবং সেখানে খুনের চেষ্টা, একই সঙ্গে ডাকাতি, চুরি, একাধিক ঘটনা, অর্থাৎ সেখান থেকে কোনো কিছু সরিয়ে ফেলার চেষ্টা, বা যেটাকে বলি আমরা ক্রিমিনাল ট্রেসপাস, এছাড়া বেআইনি জমায়েত, এই একাধিক ধারা থানাকে না জানিয়ে, থানাতে কোনো কমপ্লেন না করে এটা কিভাবে সম্ভব হয়, এই অভিযোগ এনেছেন কপিল সিব্বল। এবং তোমায় জানিয়ে রাখি, প্রথমেই অর্থাৎ কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি বলতে ওঠার আগেই যখন প্রিজাইডিং জজ বিচারপতি মিশ্র ভিউ এক্সপ্রেস করেছিলেন তাদের, যে তারা এই মামলা শুনবেন, গুরুত্বপূর্ণ মামলা, এবং তারা নোটিশ ইস্যু করবেন। এই ক্ষেত্রে আবারও নতুন করে একবার 2 বিচারপতি বললেন এই ধরনের সওয়াল করে সুপ্রিম কোর্টের নোটিশ জারি করা থেকে বিরত করতে পারে না এই ক্ষেত্রে আইনজীবীরা। এবং এরপরই আর্টিকেল 32, অর্থাৎ আর্টিকেল 32 কি না, আর্টিকেল 32 এই সংবিধানের এই ধারার প্রয়োগ করে বা এখানে যা রেমেডি রয়েছে সেই অনুযায়ী ইডি সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করেছে। অর্থাৎ ঘটনা ঘটলো রাজ্যের কমিশনারেট এলাকায়, সেখানে কলকাতা হাইকোর্ট তারা কি মামলা দায়ের করলো, সেই মামলা অ্যাডজন হলো, সেই মামলার একটা জুডিশিয়াল অর্ডার পাস হলো। এই অবস্থায় আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টে নতুন করে ইডি যে মামলা করলো বা ইডি অফিসাররা করলো, সেটা কতটা আইনসঙ্গত, এই প্রশ্নও তোলেন কপিল সিব্বল। অর্থাৎ একদিকে আর্টিকেল 226 অর্থাৎ 226 নম্বর সংবিধানের ধারার সুবিধা বা প্রয়োগ বা সেক্ষেত্রে যা রেমিডি রয়েছে সেই রেমিডি ব্যবহার করতেছে, তারা কলকাতা হাইকোর্টে মামলা করছে, আবার উল্টো দিকে আর্টিকেল 32-তে তারা সুপ্রিম কোর্টে মামলা করছে। এই যে বিচারিতা বা দু রকমের বা সমান্তরাল দুটো বিচার প্রক্রিয়ায় নিজেদের মতো করে তাদের আবেদন করা, এই দুটোর মধ্যে কোথাও বিরোধ রয়েছে, এটা সুপ্রিম কোর্ট সবার আগে বিবেচনা করে দেখুক সুপ্রিম কোর্টে এই মামলা হয় নাকি কলকাতা হাইকোর্টে হয়। আর একই সঙ্গে কপিল সিব্বল এইটুকু তিনি স্পষ্ট করছেন যে এই ধরনের ঘটনাতে যেভাবে অভিযোগগুলি ইডি সাজিয়েছে, কারণ সিবিআই বা ইডি তারা যখন তদন্ত করে তাদের তদন্তের বিভিন্ন গোপন নথি বেছে বেছে বেশ কিছু লোককে তারা আগে ভাগেই জানিয়ে দেয়। তাহলে এই ধরনের তদন্ত করার ক্ষেত্রে যে অভিযোগগুলি নিয়ে এলো,
স্থানীয় থানা যাকে ইন্টিমেশন দিয়ে তারা তদন্ত বা সার্চ করতে গেল, সেই থানাকে কেন কিছু জানানো হলো না? সেখানে কোনো রকম সাহায্য কেন চাওয়া হলো না? সেখানে তাদের অভিযোগ কেন জানানো হলো না? এবং গতকাল কেনই বা কলকাতা হাইকোর্টে ইডির তরফে বলা হলো তারা কোনো কিছু বাজেয়াপ্তই করেনি? কাজী ইডি যা সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে, এই তথ্য কার্যত নিজের তথ্যকে নিজেরাই কন্ট্রাডিক্ট করছে। এখনো কিন্তু সওয়াল জবাব চলছে। তবে তিনটি বিষয় তোমায় বলবো। এক, ইডি চাইছে একটা দিক নির্দেশনা, আগামী দিনে ইডিকে কাজ করতে পশ্চিমবঙ্গে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয়, তাই এমন একটা নিদর্শনযোগ্য এরকম একটা করুক শীর্ষ আদালত, সেই রকম কিছু একটা তারা চাইছে। দুই, যারা কাজে বাধা দিয়েছে সেই সমস্ত আমলা, বড় আপডেট তোমার থেকে নেবো, প্লিজ একটু সঙ্গে থাকো, আরো আপডেট নেবো ভিতরে কি হচ্ছে সুপ্রিম কোর্টে, কি চলছে ভিতরে, সওয়াল জবাব কি হচ্ছে, টান টান উত্তেজনা, সেসব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।